আসবে বলে। হে স্বাধীনতা, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে। তিনি তাজউদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধের 9 মাস তাজউদ্দিন। মুক্তিযুদ্ধের নেতার নাম হলো, ডাইরেক্ট নেতার নাম হলো তাজউদ্দিন। এবং তিনি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যে কর্মকাণ্ড করেছিলেন তিনি যদি না করতেন তাহলে হয়তো আমরা স্বাধীনতা পেতাম না। তাজউদ্দিন সাহেব ইজ এ প্যাট্রিয়ট এবং দেশেরকে ভালোবাসেন এবং ওনাকে ঠিকই প্রাইম মিনিস্টার করা হয়েছে, এই জন্যই করা হয়েছে যে ইজ দ্য বেস্ট অ্যামাউন্ট দ্যাট। তো ওনার সেই বিশেষ গুণ ছিল যিনি কীভাবে বুঝিয়ে কথাগুলো বলতে পারতেন, বিশেষ করে খুব জটিল ব্যাপারকেও সহজ করে দিতেন ওনার ব্যাখ্যার মধ্যে দিয়ে। তখন তাজউদ্দিন আহমেদ যে ভূমিকাটা পালন করেছেন সেই ভূমিকাটা যদি তিনি পালন না করতেন তাহলে কিন্তু ইতিহাস কোন দিকে যেত আমরা জানি না, যুদ্ধটা কেমন হতো আমরা জানি না, গণহত্যার পরিণতিটা কীরকম হতো সেটাও আমাদের অজানা। তিনি তাজউদ্দিন আহমদ। তিনি খুব কম কথা বলা মানুষ, কিন্তু স্থির, চোখে একটা মোটা প্রেমের চশমা, সহজ সরল তাঁর চলাফেরা। শেখ মুজিবের পাশেই থাকতেন, তাকে খুব কম বলতে শুনেছি। তিনি বাংলাদেশ কবিতাটা লিখে শেষ করেছেন। তিনি তাজউদ্দিন আহমদ। বাংলার এই মহান বীরের জন্ম 23 জুলাই 1925 সালের কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে। তিনি স্কুল জীবন থেকেই ছিলেন প্রখর মেধাবী। তার এই মেধা নজর কেড়েছিল স্কুলের প্রধান শিক্ষক থেকে প্রবীণ বিপ্লবীদেরও। শিক্ষা জীবনের সর্বদাই মেধা তালিকায় থাকা এই মহান মানুষটির শিক্ষা ও রাজনীতি হাতে হাত ধরে চলেছে। উনি খুব গুছিয়ে কথাগুলো বলতেন এবং ওনাকে আমরা শিক্ষক হিসাবে ধরে নিয়েছিলাম। আমরা দেখতাম যে যেসব কথা প্রশ্ন উত্তরে অথবা আমাদেরকে অতীত ইতিহাস বোঝানোর জন্য যে কথাগুলো বলতেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেভাবে জিনিসগুলো বুঝিয়ে বলে সে বলার ওনার ক্ষমতা ছিল, ওনার এত জ্ঞান ছিল যিনি সেই জ্ঞানকে তুলে ধরতে পারতেন খুব সুন্দরভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে 1942 সালে তিনি সিভিল ডিফেন্স ট্রেনিং নেন এবং আজীবন বয়েজ স্কাউট আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে বিপুল ভোটে এমএলএ নির্বাচিত হন এই প্রাজ্ঞ, বিচক্ষণ ও দূরদর্শী রাজনীতিবিদ। 1966 সালে 6 দফার অন্যতম রূপকার ছিলেন তাজউদ্দিন আহমদ। এই যে আন্দোলনটা চলছিল 6 দফার আন্দোলন, সেই আন্দোলনের সামনে শেখ মুজিবুর রহমান ছিলেন, কিন্তু তার যে সাংগঠনিক জায়গাটা সেইখানে তাজউদ্দিন আহমদ ছিলেন। 6 দফা যখন ঘোষিত হলো তারপরে জুলফিকার আলী ভুট্টো চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি একটা বিতর্কে যাবেন এবং পল্টন ময়দানে প্রকাশ্য বিতর্ক হবে। সেই বিতর্কের জন্য ভুট্টো ঢাকায় এসেছিলেন, কিন্তু ঢাকায় এসে উনি ঘাবড়ে গেলেন। উনি বুঝতে পারলেন এবং তার সঙ্গীদেরও বলেছেনও যে শেখ মুজিবের সঙ্গে আমি একটা বিতর্ক করতে পারি, সেটা রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু পেছনে যে তাজউদ্দিন আহমেদকে দেখতে পাচ্ছি তিনি যে কাগজপত্র গুছিয়ে রেখেছেন সেইখানে যে যুক্তিগুলো নিয়ে দেবেন সেইগুলো মুখোমুখি হওয়া কঠিন হবে। সেজন্য উনি চলে গেছেন, ওই বিতর্ক আর করেননি। ওরাও বুঝেছে সাংগঠনিক জায়গাটা তাজউদ্দিন আহমেদ ছিলেন এবং তাজউদ্দিন আহমেদ নিজে কখনো প্রত্যক্ষ হতে চাননি। একই বছরে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। 6 দফার অভ্যুত্থানের ফলে গ্রেফতার হন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে 1969 সালের 12 ফেব্রুয়ারি মুক্তিলাভ করেন বাঙালির স্বপ্নসারথী তাজউদ্দিন আহমদ। 1970 সালের নির্বাচনে তাজউদ্দিন আহমদ জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করলে যুদ্ধ কবলিত বাংলাদেশের নেতৃত্বের মূল দায়িত্ব অর্পিত হয় তাজউদ্দিন আহমদের উপর। একটা মোটা ফ্রেমের চশমা, মানুষটা কলকাতায় এদিক ওদিক ঘুরছেন, বুকে তার বাংলাদেশ। বাংলাদেশ মিছিল হয়ে দৌড়াচ্ছে কলকাতায়, কলকাতায় আশ্রয় নিয়েছে বাংলাদেশ। চোখে একটা মোটা ফ্রেমের চশমা, তিনি তাজউদ্দিন আহমদ। 71 সালের 25শে মার্চ আমাদের জন্য একটা ভয়ঙ্কর মুহূর্ত ছিল, একটা অনিশ্চিত সময় ছিল এবং একটা ক্রান্তিকাল ছিল বলা যেতে পারে। যে এর পরে কি ঘটবে, ভয়ঙ্কর কিছু ঘটবে এটা জানা ছিল, সেটা কেমন ভয়ঙ্কর হবে আমরা জানতাম না। কি করতে হবে, কি করা হবে, এগুলো অজানা ছিল। তখন তাজউদ্দিন আহমেদ যে ভূমিকাটা পালন করেছেন, সেই ভূমিকাটা যদি তিনি পালন না করতেন তাহলে কিন্তু ইতিহাস কোন দিকে যেত আমরা জানি না, যুদ্ধটা কেমন হতো আমরা জানি না, গণহত্যার পরিণতিটা কিরকম হতো সেটাও আমাদের অজানা। ইন্দিরা গান্ধী বলছেন, কোথায় বাংলাদেশ? বাংলাদেশ মানে তখন একটা মোটা ফ্রেমের চশমা, তিনি তাজউদ্দিন আহমদ। এত ঠান্ডা মানুষটার হাতে ধীরে ধীরে লেখা হয় বাংলাদেশ নামক কবিতা। মেহেরপুরে বাংলাদেশ সরকার হচ্ছে, সাজ সাজ রব, বিদেশি সাংবাদিক, মুক্তিযোদ্ধা, নতুন বাংলাদেশের পতাকা, নতুন গান, নতুন কবিতা। পৃথিবী দেখছে তাকিয়ে, শেখ মুজিবের নামই হচ্ছে সব। What we found at that time was that এখন তো সবই তো বঙ্গবন্ধু এর সঙ্গে চলে আসছে, তারপর দেশকে চলাবে, because the problem then was that the country was on a breaking down, and so they had to take over the responsibility of the leadership. So at that time he then entrusted Tajuddin and Kamal to then take over charge of handling the administration of the country. লক্ষ লক্ষ তরুণ রাইফেল হাতে গ্রাম থেকে উঠে এসেছেন কৃষক, হাতে তার নতুন পতাকা, হাতে তার 303 রাইফেল, বুকে তার বাংলাদেশ। মুক্তিযুদ্ধে কমান্ডার হিসাবে ঢুকছি, 1200 মুক্তিযোদ্ধা পরিচালনা করছি, আমি তাদের কমান্ডার ছিলাম। কাজে আমি সমস্ত ব্যাপারটা লক্ষ্য করছি, মুজিবনগর সরকার কি নির্দেশ দেয়, কে মুজিবনগরের সরকারের কাজ করে। এই 3 দিন পরে পরে একটা পত্রিকা আসতো, পত্রিকাটার নাম হতো জয় বাংলা। একটা পত্রিকা আসতো, আমি খুব কষ্টে যুদ্ধ থেকে ফিরে এই পত্রিকাটা দেখতাম, আগের পত্রিকা। সেইখানে দেখা যাইতো একটা মাত্র শার্ট পরে, মাথায় একটা টুপি দিয়ে, টুপি মানে হেড দিয়ে, একই কাপড়ে কি করে একজন মানুষ, বয়স যার মাত্র 46 বছর। আজকে বললে বলা যায় যুবক, তখন তাজউদ্দিন আহমদকে যুবক বলতো না কেউ। 1925 সনে জন্ম, 1971 সনে তাজউদ্দিন আহমদের বয়স হলো 46 বছর। সেই 46 বছরের একজন মানুষ সারা বিশ্বকে অবাক করে দিয়ে, কি বুদ্ধিমত্তার সঙ্গে, কি সাহসিকতার সঙ্গে, কি নিখুঁত ভাবে সমস্ত ষড়যন্ত্র, মুস্তাকদের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করিয়া, আমেরিকান সাম্রাজ্যবাদ, সিআইএর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে কিভাবে যুদ্ধ পরিচালনা করছে নিজের দলের ভিতরে এবং বাহিরে, দেশে এবং বিদেশে, তাজউদ্দিন আহমদ। পাকিস্তান তার বন্ধুদের মাধ্যমে বাংলাদেশ সরকারের মধ্যে ভাঙন সৃষ্টির চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। সংগ্রামের এক পর্যায়ে আমেরিকা প্রশ্ন তোলে, স্বাধীনতা চাও নাকি মুজিবকে চাও? এর উত্তরে তাজউদ্দিন বলেছিলেন, স্বাধীনতাও চাই, মুজিবকেও চাই। বাংলাদেশ মানে তখন একটা মোটা ফ্রেমের চশমা, তিনি তাজউদ্দিন আহমদ। তিনি জানতেন কি করতে হবে, তিনি জানতেন বাংলাদেশ নামক কবিতাটা তাকে লিখে শেষ করতে হবে। কলকাতায় একটা ছোট সাদা গাড়িতে অফিসে যান। অফিস মানে কোথায় কি হচ্ছে তার খবর নেয়া, রাত বাড়লে গেলজাদের খবর নেয়া, লুঙ্গি পরা কৃষক কি করে যুদ্ধ করে, কেমন করে পাড়ায় পাড়ায় তৈরি হচ্ছে নতুন মুক্তিযোদ্ধা, দল বেঁধে ওরা ট্রেনিং নিচ্ছে সীমান্তের ওপারে, খান সেনাদের উড়িয়ে দিচ্ছে। বাংলাদেশ মানে তখন একটা মোটা ফ্রেমের চশমা, তিনি তাজউদ্দিন আহমদ। দেশের খবর নেয়া,
বিদেশিদের সঙ্গে বাংলাদেশ নামক কবিতাটার শেষ অধ্যায়ের জন্য দৌড়াদৌড়ি, ইন্দিরা গান্ধীর সাথে মিটিং এর পর মিটিং, শেখ মুজিবের মুক্তি, শেখ মুজিবকে ফিরিয়ে আনতে হবে। একটা মোটা ফ্রেমের চশমা ঠান্ডা মাথার মানুষটা জানত আমাদের লাল সবুজের পতাকা উড়বে মেহেরপুরে নয় শুধু, সারা বাংলার আকাশে আকাশে আকাশে। আকাশও জানত সে খবর মানুষের মনে ছড়িয়ে দিয়েছিলেন তাজউদ্দিন আহমদ। প্রতি মিনিটে সে খবর পৌঁছে যায় মুক্তির কবিতায়, বাংলাদেশের ঘরে ঘরে। স্বাধীনতার সফল সমাপ্তির পরে যুদ্ধজয়ী এই মহান নেতা আত্মনির্ভরশীল, বিকাশমান অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন, যার মাধ্যমে শুরু হয় বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তির পথযাত্রা। এই মহান নেতা 1972 সালে স্বাধীন বাংলার প্রথম বাজেট পেশ করেন। একটা মোটা ফ্রেমের চশমা ঠান্ডা মাথার মানুষটা, আমরা তোমাকে কিছুই দেইনি, আমরা তোমাকে জেলের মধ্যে হত্যা করেছি। আমরা কাপুরুষরা অন্য অনেকের চেয়ে বেশি বেশি ভয় পেতাম তোমাকে, কারণ তুমি বাংলাদেশ নামক কবিতার শেষ অধ্যায় লিখেছিলে। তোমার হাতে বাংলাদেশ থাকুক আমরা চাইনি, আমরা চেয়েছি হতাশার বাংলাদেশ। আমরা তোমাকে খুন করেছি। আমরা সুন্দর বাংলাদেশ কবিতাটাকে খুন করেছি। আমরা তোমাকে কিছুই দেইনি। মৃত্যু তাজউদ্দিনকে মহিমান্বিত করে। নতুন রূপে উদ্ভাসিত হন তিনি। তার রেখে যাওয়া কর্ম আর ভাবনা আলোকদূতি ছড়ায় এদেশের আকাশে বাতাসে। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে চির অক্ষয় হয়ে লেখা হয় তার অবদান। মানুষের প্রতি যে তার ভালোবাসা, সেইটা অসাধারণ ছিল। এবং দেশ বলতে তাজউদ্দিন আহমেদ দেশের মানুষকে বুঝতেন। দেশ বলতে কেবল তিনি একটা ভূমিকে বোঝেননি বা রাষ্ট্র ক্ষমতাকে বোঝেননি, দেশ বলতে তিনি দেশের মানুষকে বুঝেছেন। এবং সেই মানুষদের কথা তিনি যে কীভাবে ভাবতেন সেইটা তার ডায়েরিগুলোর মধ্যে প্রতিদিনের লেখার মধ্যে দিয়ে ছত্রে ছত্রে প্রতিফলিত। বুকে তার বাংলাদেশ, তুমি একটা বাংলাদেশ কবিতা দিয়েছিলে আমাদের।